বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্ট নাম্বার আমাদের 8, যেটা কিন্তু আর আগের যে আমাদের 7টা ক্লাস ছিল অবশ্যই তোমরা দেখে নেবে, যেটা কিন্তু লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আবার মোস্ট রিপিটেড কোশ্চেন, যেগুলো রেলের বিভিন্ন এক্সামে বারবার আসা কোশ্চেন। তো আমরা এখান থেকে দেখে নেবো যে সমস্ত প্রশ্নগুলো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন পেয়ে যাবে। যদি ক্লাসটা দেখো, আগে ক্লাসটা দেখে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করে রাখবে। আগামী দিনে তোমাদের ওখানে অনেক ক্লাস আসতে চলেছে। এবং তোমাদের বলে রাখি, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা কিন্তু তোমাদের দুদিন আগে ঘটেছে, যেটা হচ্ছে পাকিস্তানে এটা আমাদের ইন্ডিয়ার জম্মু অ্যান্ড কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমরা সকলেই জানো। প্রায় 26 জন নাগরিক কিন্তু ভারতীয় নাগরিক এবং তার সাথে একজন কিন্তু বিদেশিও ছিল। যাই হোক, তারা কিন্তু মারা গেছে। ঠিক আছে, এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন আমাদের সমস্ত ভারতীয়বাসীরা এবং ভারতের বিভিন্ন যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক সহ আমাদের প্রধানমন্ত্রী, এনএসএ সমস্ত ব্যক্তিরা। তাদের সাথে একটা মিটিংও হয়েছে, সেটা কিন্তু তোমরা সকলেই জানো আশা করছি। এবং এই যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু পাকিস্তানিদের ওপর চরম প্রভাব ফেলবে, তার কারণ আগামী দিনে কিন্তু ভারত সরকার এমন স্টেপগুলো নিতে যাচ্ছে, যার মাধ্যমে কিন্তু অলরেডি কিছু স্টেপ নেওয়া হয়ে গেছে। তো সেগুলোর মাধ্যমে কিন্তু পাকিস্তানের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যেটা মনে করা হচ্ছে যে এই যে স্ট্রাইকগুলো করছে একদম, ঠিক আছে, তা আবার এটা আবার ডাইরেক্ট জনগণের ওপর, তার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে চলেছে পাকিস্তানের। তার কারণ হচ্ছে পাকিস্তান তো এমনিতেই তোমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুবই দুর্বল রয়েছে। তার সাথে বলে রাখি, ভারত কিন্তু বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছে, তার আগে বলে রাখি যে এখানে ভারত পদক্ষেপগুলো এমনি এমনি নেয়নি। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রাইক করেছিল। সার্জিক্যাল স্ট্রাইক 2016, বালাকোট এয়ার স্ট্রাইক যেটা কিন্তু 2019, এই যে সমস্ত স্ট্রাইকগুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার মাধ্যমে কিন্তু ভারত সরকার এত বড় একটা ডিসিশন কিন্তু নিয়নি, যেটা এখন নিতে যাচ্ছে, যেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি একটা স্বাক্ষর করা হয়েছিল, যেটা কিন্তু হয়েছিল কত সালে আমরা সকলেই জানি। সেটা কিন্তু হয়েছিল 1960-এর দিকে। 1960-এর দিকে যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, ভারতের তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং সেই সময় কিন্তু পাকিস্তানে ছিলেন কে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। পাকিস্তানের যে রাষ্ট্রপতি ছিলেন তার সাথে আমাদের ভারতের যে জওহরলাল নেহরু, তাদের সাথে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, যেটা কিন্তু সিন্ধু জল চুক্তি। এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু আমাদের এই সিন্ধু রিভার এবং তার যে তিনটে প্রধান উপনদী রয়েছে, যেগুলো হচ্ছে রাভি, যেটা সতলজ শতদ্রু রয়েছে এবং বিজ যেটা রয়েছে, এই সমস্ত উপনদীগুলোর ম্যাক্সিমাম 80% জল কিন্তু ব্যবহার করতে পারতো পাকিস্তানিরা এবং ভারত কিন্তু এখানকার মধ্যে 20% ব্যবহার করতো। এছাড়া আমাদের এই দিকে যে ওয়েস্টার্নের দিকে যে সমস্ত আমাদের রিভারগুলো রয়েছে, সবই এগুলো ওয়েস্টার্নের দিকে রয়েছে। তার মধ্যে যে তিনটে আমাদের উপনদী, আর একটা রয়েছে দুটো উপনদী, যেটা হচ্ছে আমাদের কি ঝিলাম আর চেনাব। এই যে উপনদীগুলো রয়েছে এই সিন্ধু সহ এই যে উপনদী, সেগুলোর জল আমরা ভারত কিন্তু 20% ব্যবহার করতাম এই জল চুক্তির মাধ্যমে। কিন্তু এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কি, এই সম্পূর্ণভাবে কিন্তু এই জল চুক্তি ভারত কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, যার মাধ্যমে কিন্তু এই পাকিস্তান কিন্তু চরমভাবে দুর্ভোগে পড়বে। তাদের কৃষিকাজ সহ সবকিছুই কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে এই যে পাকিস্তানের যে সমস্ত সদস্য রয়েছে, যারা কিন্তু সার্কের মাধ্যমে যে ভিসা, সেই সমস্ত ভিসা কিন্তু ভারতের যে সমস্ত ব্যক্তিরা আসতো আর কি, পাকিস্তানি নাগরিক, তারা কিন্তু এই ভিসা ক্যান্সেল করে দিয়েছে ভারত সরকার। ঠিক আছে, তার উপর আবার ভারতে অবস্থান করি যে সমস্ত পাকিস্তানি নাগরিক রয়েছে, তাদের কিন্তু 48 ঘন্টার মধ্যে সমস্ত মানে দেশ ছাড়া কিন্তু একদম ঘোষণা করে দিয়েছে। তার সাথে সাথে যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তাদেরকে কিন্তু দেশ ছাড়ার কথা বলা হয়েছে পাকিস্তানিদের। এবং যে সমস্ত ভারতীয় নাগরিকরা, ভারতীয় যে সমস্ত দূতাবাসে যারা রয়েছে, তাদেরকে তো বলা হয়েছে যে দেশ ছাড়ার জন্য। এবং পাকিস্তানে অবস্থানকারী যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছে আমাদের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের, আমাদের ভারতীয়দের, তাদেরকে কিন্তু খুব দ্রুত কিন্তু তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি এরপর কিন্তু ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ স্ট্রাইক কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু আমরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে জানতে পেরেছি। রাজনাথ সিং তিনি কিন্তু ঘোষণা করেছেন, এর বদলা অবশ্যই কিন্তু পাবে পাকিস্তান। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনাটি হতে যাচ্ছে। যাই হোক, এই ঘটনাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক ঘটনা ছিল। তো আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি, যেখানে আমাদের রয়েছে সৌরচুল্লির যে কার্যনীতি, এটা কিন্তু আমাদের কোনটির সাথে এক। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? সূর্য যে আমাদের সৌর যে কার্যনীতি, এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে গ্রিন হাউস। যে গ্রিন হাউস আমাদের রয়েছে, এটা কিন্তু এর সাথে এক। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা রয়েছে, ইস্টের সন্ধান করার যে ক্ষমতার জন্য দায়ী হলো কোনটা? ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী কোনটা? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, অশোক মহেন্দ্র এবং সংঘমিত্রাকে, তোমরা জানো যে মহেন্দ্র এবং সংঘমিত্রা অশোকের যে ছেলে এবং মেয়ে যারা রয়েছে, তাদেরকে কিন্তু ধর্ম প্রচারের জন্য পাঠানো হয়েছিল, বৌদ্ধ ধর্ম ঘোষণার জন্য, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কাতে। ঠিক আছে, শ্রীলঙ্কায় তাদেরকে কিন্তু পাঠানো হয়েছিল। পরের প্রশ্ন আছে,
পরে প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, কত সালে পর্তুগিজরা গোয়া দখল করেছিল? পর্তুগিজরা যে গোয়া দখল করেছিল যেটা কিন্তু সাল 1510 সালে কিন্তু পর্তুগিজরা গোয়া দখল করে নেয়। গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। পরবর্তী প্রশ্ন আছে, হরেলি যে ফেস্টিভ্যাল রয়েছে, হরেলি যে উৎসব রয়েছে, এটা কোথায় পালন করা হয়ে থাকে? এই যে আমাদের রয়েছে তো হরেলি উৎসব, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ছত্তিশগড়ে কিন্তু দেখা যায় যে এই হরেলি উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে। এবং এইখান থেকে তোমরা একবার দেখে রাখবে, এই হরেলি যেমন আছে ঠিক সেরকম কিন্তু রয়েছে হরেলা ফেস্টিভ্যাল বা হরেলা উৎসব। এটা কিন্তু আমরা দেখতে পাই মেনলি উত্তরাখণ্ডে কিন্তু এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, ছুরিতে স্থান দেওয়ার মতো দেওয়ার সময় যে যান্ত্রিক যে শক্তি থেকে কোন শক্তিতে এটা রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তির রূপান্তর থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছে যে ছুরিতে যখন যে স্থান দেওয়া হয় আর কি, সেই সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এখানে কিন্তু যান্ত্রিক শক্তিটা কিন্তু সেই ক্ষেত্রে তাপ শক্তিতে রূপান্তরিত হয় ঘর্ষণের জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতি আমরা জানি যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই যে আমাদের সংবিধানের নির্দেশমূলক নীতি, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি আমাদের ভারতের সংবিধানের বিভিন্ন অংশ, বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল এই নির্দেশমূলক নীতি। আর অবশ্যই কিন্তু এগুলো তোমরা ক্লাসে পেয়ে যাবে, ক্লাসে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখে নেব যে পরবর্তী যে আমাদের যে পার্টগুলো রয়েছে, যেমন আমরা দেখব যদি সংবিধানের মৌলিক আমাদের অধিকারের কথা বলি, সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। সংবিধানের মৌলিক অধিকারটা এটা আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। সংবিধানের যে মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, সেগুলো কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং আমরা যদি বলি সংবিধানের যে আমাদের যুগ্ম পার্ট রয়েছে যেটা কনকারেন্ট লিস্ট বলে থাকি, এটা কিন্তু নেওয়া হয়েছিল এই অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে সংবিধানে এটাও রয়েছে যে জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, যেটা কিন্তু দুটো আমাদের যে হাউস রয়েছে লোকসভা রাজ্যসভা, তাদের যে জয়েন্ট মিটিং, সেটাও কিন্তু আমাদের রয়েছে, সেটা কিন্তু নেওয়া হয়েছিল কোথা থেকে? অবশ্যই কিন্তু এই অস্ট্রেলিয়া থেকে। তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরে প্রশ্ন আছে এটা AIDS, যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটার ভাইরাস হচ্ছে HIV, অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ভাইরাস। তো এই যে ভাইরাসটা, এটা কোন ধরনের ভাইরাস? এটা কিন্তু একটা RNA ভাইরাস। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ছিল। আর এই যে ভাইরাসটা ছড়ায়, এটা কিসের মাধ্যমে ছড়ায়? এটা কিন্তু ডাইরেক্ট রক্তের মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে থাকে। যদি কোনো ব্যক্তির এরকম কোনো ভাইরাস তার শরীরে থাকে, তার ব্যবহার করা যে কোনো দ্রব্য, যেমন আমরা যদি বলি দাড়িকাঠ আছে, আর যে কোনো রেজার হতে পারে, ঠিক আছে, যে কোনো দ্রব্য হতে পারে, যে কোনো মেশিন হতে পারে, সেই সমস্ত জিনিস থেকে কিন্তু ছড়াতে পারে এইভাবে এই HIV ভাইরাস। পরের প্রশ্ন রয়েছে, মানুষের যে লালা গ্রন্থির এটা সংখ্যা কয় জোড়া? তো মানুষের যে লালা গ্রন্থি সেটা সংখ্যা কত? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা 3 জোড়া, 3 পেয়ার্স, 3 জোড়া কিন্তু এটা রয়েছে। পরবর্তী কোশ্চেন আছে, কোন সমাজ সংস্কারক 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ 1828-এ। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ। এখানে 40টা করে প্রশ্ন রয়েছে প্রতিটা শিফটে, 133টা শিফটের প্রশ্ন রয়েছে টোটাল। তোমাদের এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। এখানে টোটাল কিন্তু 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে। যেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখছো, এখানে কিন্তু অলরেডি তোমাদের ক্লাস কিন্তু দেওয়া রয়েছে 31টা শিফটের সলিউশন, ডিটেল সলিউশন দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু তোমরা দুটো পিডিএফে পাবে, 300টা পেজ রয়েছে এবং 5000 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে। প্রাইস কত আছে? এটার প্রাইস রয়েছে 99 রুপিস, 99 পে করে কমপ্লিট তোমরা এনটিপিসি পিওয়াইকিউ জিকে নিয়ে নিতে পারবে। আর এখান থেকে প্রশ্ন 2024 সালে যে সমস্ত রেলওয়ে এক্সাম হয়েছে 2024-এ, সেখান থেকে ম্যাক্সিমাম কিন্তু কমন এসেছে এই পিডিএফ থেকে। সুতরাং এটা কিন্তু তোমরা সকলে দেখতে পারো। এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এটা হচ্ছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। লাস্ট 10 বছরের রেলে আসা সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো কম্পাইল করে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, কমপ্লিট এখানে কিন্তু রয়েছে। এবং এসএসসির অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত এক্সামেরও তোমাদের এখানে রাখা রয়েছে। তো বায়োলজি এটা কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে, যেটা পিওয়াইকিউ এর জন্য দ্য বেস্ট একদম কম্পাইলেশন। তো এখানে কিন্তু তোমাদের যে পিডিএফের যে পেজ সংখ্যা, এখানে 70টা পেজে কিন্তু কভার করা রয়েছে বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো। সমস্ত কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রেলের এবং এসএসসির। এই সমস্ত পিডিএফটা তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা ₹60 পে করে কমপ্লিট পিডিএফটা পেয়ে যাবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে।
কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেল এবং এসএসসি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, বাট রেলের জন্য কিন্তু সব থেকে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ। আমরা যেটা দেখছি 2024-এ তোমাদের সম্প্রতি হয়েছে আরআরবি জেই CBT-2 যে এক্সাম হয়েছে, সেখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স 2024 থেকে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো কিন্তু অনেক প্রশ্ন আমাদের এখান থেকে কমন চলে এসছে। সুতরাং এই যে 2024-এর যেটা দেখছো সেটা হচ্ছে জাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে রাখা রয়েছে, 50টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এটার সাথে সাথে তোমরা পাবে 2024-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের রয়েছে প্রতিটা মান্থের 100টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল 2024-এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1200+ তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে। তার সাথে পাবে এই 50টা পেজের গুরুত্বপূর্ণ জিস্ট, যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য সম্পূর্ণ হেল্প করবে তোমাদের সকলকে। তো অবশ্যই তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো ₹80, 80 টাকা দিয়ে কমপ্লিট তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া আমাদের কাছে রয়েছে 2025-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন, যেটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এখন অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত যে এখানে রয়েছে, এখানে 30, 32, 31 এরকম পেজের মধ্যেই কিন্তু কভার করা রয়েছে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের টোটাল 400+, তোমাদের 450+, কোনো মাসে আবার 500টার কাছাকাছি তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু রয়েছে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সব কমপ্লিট যে 3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর, সেগুলো যে প্রাইস রয়েছে তোমাদের ₹55, 55 টাকা পে করে কমপ্লিট তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের কম্পাইলেশন একদম কারেন্ট অ্যাফেয়ার্সে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসএসসি, আরআরবির যে কোনো এক্সাম, এসএসসির যে কোনো এক্সাম, সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, সমস্ত এক্সামের জন্য বলছি। এবং আমাদের রাজ্যে এক্সাম যেগুলো রয়েছে ডব্লিউপি, ডব্লিউবিসিএস, পিএসসির যে কোনো এক্সাম, ক্লার্কশিপ দাও বা মিসলেনিয়াস সমস্ত এক্সাম, এমনকি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি সহ যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি। এছাড়া সম্প্রতি হয়েছে আরপিএফ এসআই 2024-এর পিওয়াইকিউ জিকে কোশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে রয়েছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ যেমন তোমরা দেখতে পাচ্ছ, বুক অ্যান্ড অথর থেকে রয়েছে, আর্ট অ্যান্ড কালচার থেকে রয়েছে, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে আরপিএফ এসআই জিকে কোশ্চেনগুলো। এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সমস্ত কোশ্চেনগুলো এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এবং এই সমস্ত যে পিডিএফগুলো রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে আরপিএফ এসআই 2024-এ পিওয়াইকিউ জিকে কোশ্চেন ₹35, 35 টাকা পে করে কমপ্লিট তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এখানে দুটো টেলিগ্রাম চ্যানেল পাবে, দুটোতেই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এমনকি আমাদের এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে তোমরা পিডিএফটি ক্রয় করতে পারবে, সেই নাম্বারের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং এখানে সমস্ত পিডিএফ তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা এসএসসি জিডি 2026-কে টার্গেট করছো তাদেরকে বলে রাখি, তোমরা 2024-এর জিকেটাকে কমপ্লিট করে নাও, এবং 2025-এর জিকে যেটা তোমাদের রেডি হচ্ছে তাও আবার চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? তো তোমাদের এক্সাম একটু দেরি আছে, তার জন্য পিডিএফটা তোমরা একটু পরেই পেয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি 1 মাস ওয়েট করতে হবে। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে ইউনেস্কো, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনেস্কো সম্পর্কে আমরা সকলে জানি, এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা 1945 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ইউনেস্কো। এই যে ইউনেস্কো রয়েছে, এটা হেডকোয়ার্টার কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সের প্যারিস শহরে। আর 2024-এর যে অলিম্পিক গেমস বা প্যারা অলিম্পিক গেমস দুটোই কিন্তু আয়োজন করা হয়েছে ফ্রান্সের প্যারিসে। পরবর্তী প্রশ্ন আছে, এলিফ্যান্ট ফুট বা গোদ রোগের যে বাহক সেটা কোনটা? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিউলেক্স মশা। কিউলেক্স যে মশা রয়েছে তারা কিন্তু এই ফাইলেরিয়া বা এই যে গোদ রোগ যে রোগ রয়েছে তাদের কিন্তু বাহক, এবং বিশেষ করে স্ত্রী মশারাই কিন্তু এই ধরনের বাহক হয়ে থাকে রোগের। যেমন আমাদের অ্যানোফিলিস মশা, তারা কিন্তু বাহক হচ্ছে ম্যালেরিয়া রোগের। আর এডিস মশা যেটা কিন্তু ডেঙ্গি জ্বর ছড়িয়ে থাকে। পরের কোশ্চেন আছে, হরপ্পা সভ্যতার শহর রাখিগাড়ি এটি কোন রাজ্যে অবস্থান করছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। হরপ্পা সভ্যতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের আশা করছি একটা ক্লাসের মাধ্যমে তোমাদের কভার করিয়ে দেওয়া হবে। তো হরপ্পা সভ্যতা যে সমস্ত সাইটগুলো রয়েছে তার মধ্যে অবস্থান করছে একটা সাইট, যেটা রাখিগাড়ি হরিয়ানাতে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? হরিয়ানাতে। যেমন আমাদের এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাইট রয়েছে, যেমন হরপ্পা রয়েছে, মহেঞ্জোদারো রয়েছে। হরপ্পা সভ্যতা 1921, যেটা কিন্তু দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। এছাড়া গুজরাটে আমাদের অবস্থান করছে লোথাল, যেটা কিন্তু একটা বন্দর সাইট ছিল। ধোলাভিরা যেটা কিন্তু অবস্থান করছে এখানেই, এবং এই ধোলাভিরা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে 2021-এর দিকে, ঠিক আছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ সাইটগুলো কিন্তু আমাদের ভারতে অবস্থান করছে। এবং এখানে কিন্তু হরপ্পা বা মহেঞ্জোদারো, যদিও এগুলো আমাদের ভারতে বর্তমানে নয়, আর এগুলো হচ্ছে রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে হরপ্পা সভ্যতা, ঠিক আছে? যেটা কিন্তু পাঞ্জাবের মনগোমেরি জেলায় অবস্থান করছে, যেটা বর্তমানে পাকিস্তান পাঞ্জাবে অবস্থান করছে। পরে প্রশ্ন আছে,
কি আছে, দাগ এবং হুলিয়া প্রথা যেটা রয়েছে এটা প্রবর্তন করেছিলেন কে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, দাগ এবং হুলিয়া প্রথা এটা রদ করেছিলেন কে? এই প্রথাটা রদ করে দিয়েছিলেন কে? পরবর্তীতে একটা শাসক ছিলেন, ঠিক আছে, তো দিল্লি সুলতানের এই একজন শাসক ছিলেন, তিনি কিন্তু এটা রদও করে দিয়েছিলেন, তো অবশ্যই সেটা বলবে। পরের প্রশ্ন আছে, কত সালে বাংলায় মন্বন্তর হয়েছিল? তো কত সালে কত বঙ্গাব্দে এটা কিন্তু বাংলায় যে মন্বন্তর হয়েছিল সেটা কিন্তু আমরা অবশ্যই 76 মন্বন্তর হিসাবে জানি, যেটা কিন্তু 1176 বঙ্গাব্দে হয়েছিল। 1176 বঙ্গাব্দে হয়েছিল 76-এর যে মন্বন্তর যেটাকে আমরা বলি। পরের প্রশ্ন আছে এটা, মালপ্রভা মালপ্রভা নদী এটা কোন রাজ্যে অবস্থান করছে? মালপ্রভা নদী, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থান করছে এই মালপ্রভা রিভার। পরবর্তী প্রশ্ন আছে, কঠিন অক্সিজেনের গলনাঙ্ক কত? তো কঠিন যে অক্সিজেন রয়েছে তার গলনাঙ্কটা কত রয়েছে? যেটা কিন্তু -219, তো 219 যেটা কিন্তু এর গলনাঙ্ক রয়েছে, যেটা কিন্তু কঠিন অক্সিজেনের কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? আমরা জানি যে ভোপাল যে গ্যাস যে আমাদের যে ঘটনাটা হয়েছিল, যেটা কিন্তু হয়েছিল সাল 1984-তে। 1984-তে যে ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু এই ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে পরিচিত। এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে মারা গিয়েছিলেন সেই সময়, যেটা কিন্তু ডিসেম্বর 1984-র দিকে হয়েছিল। এখানে মূলত যে গ্যাসটা দায়ী ছিল সেই গ্যাসটার নামটা যেটা হচ্ছে MIC, যেটাকে আমরা বলি কি, যেটা কিন্তু মিথাইল আইসোসায়ানাইড। এই যে গ্যাস রয়েছে, এই গ্যাস লিকের কারণে কিন্তু ইউনিয়ন যে কার্বাইড যে প্ল্যান্ট ছিল আর কি, সেখানে কিন্তু যেটা অবস্থান করছে কোথায়? অবশ্যই ভোপালে। তো ভোপাল মধ্যপ্রদেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 1984-তে। এর কারণে কিন্তু প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, আদনান সামি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আর তোমাদের বলে রাখি, এই যে ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে কোশ্চেনগুলো বা ক্লাসগুলো, এগুলো কিন্তু অলরেডি তোমাদের দেওয়া রয়েছে আমাদের কিন্তু অবশ্যই প্লে লিস্টে, তোমরা চেক করে নেবে ওটা। এখানে যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আদনান সামি, তিনি কিন্তু একজন পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। পরের প্রশ্ন রয়েছে, কোনটির সাথে হাইড্রোজেন সরাসরি বিক্রিয়া করে না? তো কোনটির সাথে, নিম্নের কোনটার সাথে হাইড্রোজেন সরাসরি বিক্রিয়া করে না? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে কিন্তু হাইড্রোজেন সরাসরি কোনো বিক্রিয়া করে না। পরবর্তী প্রশ্ন আছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জল চুক্তি এটা কত সালে হয়েছিল? যেটা কিন্তু 1996 সালে কিন্তু হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এই গঙ্গা জলের চুক্তি। যেমনটা তোমরা দেখছো ভারত এবং বাংলাদেশের সাথে আমাদের এই গঙ্গা চুক্তি হয়েছিল, ঠিক সেরকম ভাবেই কিন্তু ভারত এবং পাকিস্তানের সাথে হয়েছিল সিন্ধু চুক্তি, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আমরা তোমাদের প্রথমেই আমরা আলোচনা করলাম 5 মিনিটের মধ্যে। আর তোমাদের বলে রাখি, এই যে আমাদের প্রশ্ন রয়েছে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আসবে। এই যে সিন্ধু যে জল চুক্তি, সেটা কিন্তু 1960-এর দিকে যেটা কিন্তু আমাদের স্বাক্ষর করা হয়েছিল। এবং তোমাদের এখানে দেখতে হবে যেটা সিন্ধু যে জল চুক্তি, সেটা কিন্তু তৎকালীন আমাদের জওহরলাল নেহরু এবং সেই সময় কিন্তু পাকিস্তানের যে রাষ্ট্রপতি ছিলেন তার নাম ছিল আইয়ুব খান, যেটা তোমাদের প্রথমে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো এখানে কিন্তু পাকিস্তানের সেই সময়কার তৎকালীন প্রথম যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল আইয়ুব খান। তাদের মধ্যে কিন্তু চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 19 সেপ্টেম্বর 1960 সালে। 19 সেপ্টেম্বরের দিকে যে সাইন করা হয়েছিল সিন্ধু জল চুক্তি, যেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, এই চুক্তিটা স্বাক্ষর করানো হয়েছিল। আর ভারত কিন্তু একদম সরাসরি কিন্তু 1961-তে ভারত করেনি, 1971-এ ভারত করেনি, কিন্তু আজকে ভারতকে করতে হলো। তার কারণ হচ্ছে 26 জন জনগণের যে মৃত্যু, সেটা কিন্তু ভারত কখনোই হালকাভাবে নেবে না। তার জন্য কিন্তু অবশ্যই একটা সরাসরি কোনো যুদ্ধ না ঘোষণা করলেও ইনডাইরেক্টলি কিন্তু পাকিস্তানকে এর একদম মাসুল গুনতে হবে, যেটাকে বলে একদম, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা দেখতে হবে, সিন্ধু জল চুক্তি যেটা কিন্তু 1960-এ স্বাক্ষর করা হয়েছিল, সেটা কিন্তু ভারত ক্যান্সেল করে দিয়েছে ইতিমধ্যে। এবং ভারত কিন্তু সেখানে সেই জল ব্যবহার করার জন্য একদম বদ্ধপরিকর, যেটা কিন্তু একদম বলতে পারি আমরা। এবং এর সাথে সাথে শুধু এটুকুই তোই নয়, থেমে থাকবে না, এর সাথে ভারতীয় যে ডিফেন্স, তারা কিন্তু একটা স্ট্রাইক কিন্তু অবশ্যই করবে এর বিরুদ্ধে। তো যাই হোক, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, এখানে রয়েছে 40 চক্র, এটা কে গঠন করেছিলেন? তো 40 চক্র এখানে গঠন করেছিলেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। তিনি কিন্তু এই 40 চক্র তিনি কিন্তু গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব পর্যটন দিবস এটা কবে পালন করা হয়? তো বিশ্ব পর্যটন দিবস এটা কিন্তু পালন করা হয় সেটা 27 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে বিশ্ব পর্যটন দিবস। নেক্সট কোশ্চেন আছে,
ভারতের পশ্চিম বাহিনীর নদী কোনটি? তো অবশ্যই আমরা জানি যে এখানকার মধ্যে নর্মদা, তাপ্তি এই সমস্ত নদীগুলো কিন্তু ভারতের পশ্চিম বাহিনীর নদী, যেগুলো কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, তাই তো? তো এগুলো কিন্তু এর মধ্যে আমাদের নর্মদা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, আল্পস যে পর্বত এটি কোন দুটি দেশের সীমান্তে অবস্থান করছে? তো আল্পস যে পর্বত রয়েছে যেটা কিন্তু অবস্থান করছে ইতালি এবং ফ্রান্সের মধ্যে, ইটালি এবং ফ্রান্সের মধ্যে অবস্থান করছে এই আল্পস পর্বত। পরবর্তী প্রশ্ন রয়েছে, আলেকজান্ডার কতদিন ভারতে এসেছিলেন, অর্থাৎ মানে কতদিন তিনি ভারতে ছিলেন, কোশ্চেনটা এরকম হওয়া উচিত। তো এখানে কিন্তু তিনি কিন্তু টোটাল 19 মাস ভারতে ছিলেন, এবং তিনি কিন্তু ভারতে যখন প্রবেশ করেছিলেন উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, এবং সেখানে কিন্তু যে সিন্ধু রিভার, যেটা কিন্তু আমরা বর্তমানে এখন ট্রেন্ডিং টপিক চলছে, সেটা তোমরা সকলে শুনতেই পাচ্ছ, আমিও বললাম, যেটা এই যে সিন্ধু রিভার রয়েছে, এই সিন্ধু নদের এই পাশ দিয়ে কিন্তু ক্রস করে তারা কিন্তু এই আলেকজান্ডার কিন্তু ভারতে প্রবেশ করেছিল। আর সেই সময় কিন্তু তাকে ফেস করতে হয়েছিল একজন রাজার সাথে, যে রাজা ছিল একদম সাহসী এবং সাহসী যোদ্ধা হিসেবে বলা যেতে পারে। সে কিন্তু কোনোভাবে আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করেনি, বরঞ্চ তার সেনাবাহিনী সীমিত থাকাতেও সে কিন্তু মানে কোনো রকমভাবে হার মানেনি। তার নাম হচ্ছে পোরাস। এই পোরাসের সাথে কিন্তু এই 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের বিশাল বাহিনীর সাথে কিন্তু রাজা পোরাসের এই ঝিলামের মানে একটা যুদ্ধ হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই আমরা বিতস্তা বা ঝিলামের যুদ্ধ হিসেবে কিন্তু এটাকে চিনি, যেটা কিন্তু আমরা হিদাসপিসের যুদ্ধ হিসেবে কিন্তু চিনি। 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর এখানে কিন্তু রাজা পুরো এখানে হেরেও গিয়েছিল, কিন্তু তার সাহসিকতার জন্য আলেকজান্ডার আবার তাকে মানে তার সাহসিকতার পুরস্কার হিসাবে তাই কিন্তু তার রাজ্য ফেরতও দিয়ে দিয়েছিল। তারপর তারা ফেরত চলে গিয়েছিল আলেকজান্ডার। তো অবশ্যই আলেকজান্ডার তখন ফেরত চলে গিয়েছিল, তার কারণও আছে। তার কারণ হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে আসা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো আক্রমণ করতে করতে তাদের সেনাবাহিনী একদম মানে কি বলবো এনার্জি হারিয়ে গিয়েছিল তাদের, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আলেকজান্ডার ফেরত গিয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 19 মাস তারা কিন্তু ভারতে ছিল। পরবর্তী প্রশ্ন আছে, কি আছে, যেটা কিন্তু রয়েছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। পেঞ্চ ন্যাশনাল পার্ক এটা অবস্থান করছে কোথায়? কানহা, কুনো, পেঞ্চ, তারপর আরো রয়েছে, এখন মনে পড়ছে না। এই সমস্ত যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে যেগুলো কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে। কোথায়? মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন আছে, বিজয়ঘাট। বিজয়ঘাট এটা কার সমাধিস্থল ছিল? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? বিজয়ঘাট কিন্তু সমাধিস্থল ছিল, যেটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু সমাধিস্থল ছিল বিজয়ঘাট। তাহলে আমাদের ইন্দিরা গান্ধী আমাদের কোনটা ছিল এখানে? রাইট অ্যান্সার কোনটা হবে? ইন্দিরা গান্ধী কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শক্তিস্থল, তার সমাধিস্থলের নাম। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু এখানে তোমাদের দেখতে হবে লাল বাহাদুর শাস্ত্রী তার এখানে সমাধিস্থলের নাম কি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বিজয়ঘাট। বিজয়ঘাট কিন্তু আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। এরপর আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি রয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু। তার সমাধিস্থল বারবার জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু অবশ্যই শান্তিবন আমাদের রাইট অ্যান্সার হবে। শান্তিবন, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক সেরকম ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার সমাধিস্থলের নাম কি? মহাপ্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ ঘাট। এইভাবে কিন্তু আমরা দেখে নেব রাজীব গান্ধীর কিন্তু বীরভূম রয়েছে, ঠিক আছে। মোরারজি দেশাইয়ের কিন্তু অভয় ঘাট রয়েছে। গুলজারিলাল নন্দা, যিনি কিন্তু ফার্স্ট আমাদের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ছিলেন, যার সমাধিস্থল হচ্ছে নারায়ণ ঘাট। চন্দ্রশেখর, তার হচ্ছে ইক্তাস্থল। এবং এই সমস্ত ব্যক্তিরা যারা কিন্তু এই জায়গাগুলোতে ছিলেন। এবং আমরা যদি ইতিহাসের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলি, যেমন শেরশাহের কোথায় ছিল? বিহারের সাসারামে কিন্তু তার আমাদের সমাধিস্থল ছিল। এখান থেকে প্রশ্ন গ্যারেন্টি আসবে, ঠিক আছে, হালকা হবে নেবে না এটা। পরে যেটা রয়েছে বাবর, বাবরের কিন্তু ছিল আফগানিস্তানের কাবুলে কিন্তু ছিল বাবরের সমাধিস্থল। জাহাঙ্গীরের ছিল কিন্তু লাহোরে, ঠিক আছে। আকবরের ছিল, যেটা কিন্তু বলে দিলাম, সে তোমাদের কিন্তু আকবরের যেটা সেকেন্দ্রাতে ছিল, যদিও তো এটা আগ্রাই রয়েছে আর কি আকবরের, ঠিক আছে। তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে তাদের কিন্তু সমাধিস্থল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রশ্ন পরবর্তী রয়েছে, জাপানের মুদ্রার নাম কি আছে? তো জাপানের মুদ্রার নাম কি আছে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের কিন্তু কারেন্সি। আর এখান থেকে কিন্তু অলরেডি তোমাদের কিন্তু প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, সুতরাং এই রিলেটেড একটা ক্লাস কিন্তু তোমাদের চলে আসবে। ক্যাপিটাল, কারেন্সি এবং তোমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কান্ট্রি। পরে প্রশ্ন আছে, ক্রায়োলাইট এটা কোন ধাতুর আকরিক? তো ক্রায়োলাইট এটা কোন ধাতুর আকরিক? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে ক্রায়োলাইট। ক্রায়োলাইট, করন্ডাম, যে ফেলসপার, এই সমস্ত যেগুলো এগুলো কিন্তু ক্রায়োলাইটের আকরিক যেগুলো, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন আছে, পাঁচমারি যে আমাদের জাতীয় উদ্যান রয়েছে এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোথায়? জাতীয় উদ্যান, সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে পাঁচমারি জাতীয় উদ্যান, ঠিক আছে।
তো অলরেডি কিন্তু তোমাদের এখান থেকে ক্লাস কিন্তু করানো রয়েছে, জাতীয় উদ্যান থেকে, ন্যাশনাল পার্ক থেকে, অবশ্যই সেটা দেখে নেবে। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি যেগুলো কিন্তু ক্লাস রয়েছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল আজকে যেগুলো আলোচনা করলাম, অবশ্যই তোমরা এই সমস্ত ক্লাসগুলো দেখে রাখবে। আর ফার্স্টের দিকে যে টপিকটা বললাম সেখান থেকে কিন্তু একদম হালকা হবে নেবে না, ওটা কারেন্টের টপিক হলেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের আপকামিং এক্সামের জন্য, ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমরা সকলে, ঠিক আছে? অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। এবং বর্তমানে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে অবশ্যই দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচন্ড গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটা দেখে নিও। এবং এনটিপিসি পিওয়াইকিউ, যেখানে কিন্তু তোমাদের 5000+ কিন্তু কোয়েশ্চেন সংখ্যা রয়েছে। এছাড়া বায়োলজি, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য, অবশ্যই সেটা তোমরা দেখে নিও। তো যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নিও এবং পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ধন্যবাদ।